একটা জিনিস যখন তুমি লিখে পড়বে সেই বিষয়ে তোমার আরো স্পষ্ট ধারণা হবে, স্পষ্ট ক্লিয়ার ধারণা হবে। একটা প্রমাণ তুমি চোখে বলে বলে নিচ্ছ জাস্ট, ওতে কিচ্ছু হবে না। ওই জিনিসটা তুমি একবার নিজের হাতে করলে ওই জিনিসটার প্রতি আরো তোমার ক্লিয়ার ধারণা আসবে শিওর। তুমি অঙ্ক যখন দেখবে, চোখে দেখবে, কোনো লাভ হয় দেখে? তুমি যতক্ষণ না তুমি অঙ্কটা নিজের হাতে করছো, তারপর বলছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি বিষয়টা, মানে তোমার ধারণা ওই বিষয়ে ধারণা তোমার কি হচ্ছে, আরো ক্লিয়ার হচ্ছে। রেডি? আগের দিন আমরা কি পড়ছিলাম? রেডি সবাই? বাচ্চাবাটি বাচ্চাবাটি রেডি? দেখো সবাই, নতুন টপিক শিখবো, সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা বা ভিসকোসিটি। আমরা কি জানি বলতো? প্রবাহী স্তরে স্তরে প্রবাহিত হয়, তাই তো? বিভিন্ন স্তরে প্রবাহিত হয় আমরা জানি, বা তরল, আমরা জানি প্রবাহী বা তরল বিভিন্ন স্তরে প্রবাহিত হয়। বলা যায় সান্দ্রতা হলো, আগে ছোট ছোট পয়েন্ট এগুলো বুঝে নাও। আমরা জানি কি একটা তল আর একটা তলের উপর দিয়ে গেলে তখন কি হয়? ঘর্ষণ বড় হয়। মানে একটা কঠিন পদার্থ, একটা গাড়ি যখন যাওয়ার চেষ্টা করছে, তরল সমতলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, সমতলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন কি হয়? তাদের মধ্যে কি বল কাজ করে? ঘর্ষণ বল। বলছে ঠিক তেমনই আমরা জানি কি তরল দুটো স্তরে, বিভিন্ন স্তরে স্তরে ভাগ করা আছে। আমরা ভাবি কি ভাগ করি? ভাবি তরল দুটি বিভিন্ন বিভিন্ন স্তরে বিভক্ত। যখন দুটো যখন তরল প্রবাহিত হয়, বলা আছে সব স্তরের বেগ সমান হয় না। কি বলা আছে? সব স্তরের বেগ সমান হয় না। এই জন্য দেখা যায় একটি স্তর, মানে উপরের স্তর, সব মনে রাখবে উপরের স্তরের বেগ সব থেকে বেশি হয়, নিচের স্তরের বেগ সব থেকে ধরা শূন্যই ধরা হয়। ধরা হয় কি? শূন্যই। বলা হচ্ছে তাদের তার আগের স্তরগুলো একদম উপরের স্তর যাওয়ার চেষ্টা করছে, এদিকে তো তার আগের স্তর কি করার চেষ্টা করছে? তাকে বলছে তুই যাস না, আটকে রাখার চেষ্টা করছে। কি রাখার চেষ্টা করছে? আটকে রাখার চেষ্টা করছে। বা উপরের স্তরটা কি করতে চাইছে? নিচের স্তরটাকে টেনে নিয়ে যেতে চাইছে চাইছে মানে এরকম স্তর হয়। স্তর কেমন হয়? এরকম আমরা এঁকেছিলাম, এরকম যে প্রবাহী যাচ্ছে এরকম, তাই না? যাচ্ছে এরকম, মানে এইটা এই স্তরটা উপরের দিকে ভি বেগে যাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ? কিন্তু দেখা গেছে যে তার পরের যে স্তরটা কি করছে? একে টানার চেষ্টা করছে একটা বল দ্বারা, একটা বল দ্বারা। নিচে বল তুই যাস না, তুই যাস না, এই বলা সান্দ্র বল। এই যে ধর্ম, যে প্রবাহের মধ্যে যখন দুটো স্তর কি করছে, তারা তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করছে, যে ধর্মের জন্য তাকে বলছি আমরা সান্দ্রতা। ঠিক আছে? একটু বোঝার জন্য ভালো করে বুঝে নাও একটু। মনে করো একটা কঠিন আছে, এখানটায় একটা কঠিন তল আছে। কি আছে? এটা কঠিন তল। তোর বইয়ের উদাহরণ দিচ্ছি এগুলো তোমাদের। একটা কঠিন তল আছে, এর মধ্যে উপর দিয়ে কি যাচ্ছে? প্রবাহী, তাই তো? প্রবাহী বা তরল প্রবাহিত হচ্ছে। কেমন প্রবাহিত হচ্ছে? বিভিন্ন স্তরে স্তরে। ঠিক আছে? এর মধ্যে আমি দুটো কি করলাম? দুটো স্তর আঁকার চেষ্টা করলাম। কটা স্তর? এটা কি কঠিন অনুভূমিক তল, এটা কি কঠিন তল। এর উপর দিয়ে তরল যাওয়ার চেষ্টা করছে বা প্রবাহী যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন স্তরে যাচ্ছে। আমি একটা স্তর কল্পনা করলাম এরকম, এগুলো কি স্তর করছে? এগুলো কি তরল স্তর, তরল প্রবাহিত হচ্ছে। দুটো স্তর আমি আঁকলাম, দুটো স্তর আমি আঁকলাম। একটু উপরে দিয়ে করি, এটা অনুভূমিক থেকে একটু উপরে দিয়ে করছি। দুটো স্তর, এটা বলছে এই যে কঠিনের সংস্পর্শে যে তলটা আছে, এখানে দুটো স্তর, মানে এ স্তর, এটা কি বি স্তর। মনে করো এই স্তরের বেগ কত? ভি। এই স্তরের বেগ কিছুটা বেশি হবে, এটা এর উপরের স্তর। কেন বেশি হবে? বেশি হবে কি কেন হয় বলছি, আমি বুঝি না। এটা কি হবে? মানে কত বেশি হবে? ভি। ভি থাকবে প্লাস, মনে করো আরো কিছু একটা যুক্ত আছে,
ভি প্লাস ডেল্টা ভি। বলা আছে এই যে কঠিনের সংস্পর্শে আছে তো, এটা একদম নিচের স্তরটা হবো, নিচের স্তরটা ভাবো কি হচ্ছে, এখানে কি স্তর আছে মনে করো, আঁকছি না সেটা আমি, সেটা কি আছে কঠিনের স্তর, সেটা সরি জলের স্তর বা তরলের স্তর, আর এটা কঠিন আমরা জানি কি পড়ছিলাম, আসঞ্জন বল পড়ছিলাম। এখানে কঠিনের অণুগুলো কি করছে, এখানে কঠিনের অণু নিচের স্তরে, একদম নিচের স্তরে, একদম নিচের স্তরে কঠিনের অণু আর তরল স্তরের অণু মধ্যে কি বল হচ্ছে, আকর্ষণ। এই বলটা কি বলছিলাম আমরা, দুটো ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে আসঞ্জন বল। বলছে এখানে কঠিনের অণু আর জলের অণুর মধ্যে আকর্ষণ বল হওয়ার জন্য নিচের স্তরের নিচের যে জলস্তর আছে বা তরল স্তর আছে তার আকর্ষণ, তার বেগ থাকে না, তার বেগ থাকে না, তার একটু যখন উপরে উঠলো তার একটু বাড়লো বেগ, আর একটু উপরে বাড়লো বেগ, আর একটু উপরে বেগ বাড়লো। মনে করো এই এই যে একটা তরল স্তর, এটা তরল স্তর, এস তরল স্তর, তার বেগ মনে করো ভি, তার আরো কিছুটা উপরে একটা বেগ ধরলাম বি তরল স্তর, তার বেগ কিছুটা বেগ বেশি হবে, কত বেশি হলো এখানে মনে করো ডেল্টা ভি বেশি হলো, তার জন্য ভি প্লাস ডেল্টা ভি। ঠিক আছে, মনে করো এই দূরত্বটা কত এক্স, তরল পৃষ্ঠ থেকে সরি কঠিন তল থেকে তরল স্তরে প্রথম এস তরল স্তরের দূরত্ব কত এক্স, এইটা ঠিক আছে, আর এইটা থেকে এইটা মনে করো ডেল্টা এক্স, মাল্টিপ্লাই এটা কত পুরোটা কত এক্স প্লাস ডেল্টা এক্স, মানে বি স্তরটা রয়েছে এক্স প্লাস ডেল্টা এক্স দূরত্বে, আর এ স্তরটা রয়েছে এক্স দূরত্বে, হ্যাঁ তাই তো, এটা এই বেগে যাচ্ছে। বলা আছে এখানটায় দেখতে পাচ্ছি আমরা কি করবে, এ স্তর বা বি স্তরটা এ স্তরকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কি আচ্ছা কিছু লেখো, আচ্ছা 4 নম্বর লেখো, 4 নম্বর লেখো, পয়েন্টগুলো লিখে দিই যেগুলো বললাম, পয়েন্টগুলো লিখে দিই। বলছে এখানে ছবিটা আঁকতে হবে একটু পরে, এখানে কঠিন তলের, ঠিক আছে 5 নম্বর দিয়ে লেখো, যত আমরা অনুভূমিক তল থেকে বা কঠিন তল থেকে উপরের দিকে উঠবো, যত আমরা এই কঠিন তল থেকে উপরের দিকে উঠবো, যত আমরা কঠিন তল থেকে উপরের দিকে বা প্রবাহের, এটা বলা হচ্ছে প্রবাহের লম্ব দিকে, কোন দিকে প্রবাহিত হচ্ছে, এদিকে, হ্যাঁ এদিকে, তার লম্ব দিকে, তার লম্ব দিকে এদিকে প্রবাহিত হচ্ছে, তার লম্ব দিকে মানে কোন দিকে, উপরের দিকে, প্রবাহের লম্ব দিকে, প্রবাহের লম্ব দিকে দূরত্ব যত বাড়বে তরল স্তরের বেগ তত বাড়বে। ক্লিয়ার? কি বলছি আমি, যত আমরা কঠিন তল থেকে উপরের দিকে উঠবো, উপরের দিকে বা প্রবাহের লম্ব দিকে, এটা প্রবাহিত হচ্ছে কোন দিকে, তরল স্তর দুটো সামনের দিকে, তরল স্তর সামনে প্রবাহিত হচ্ছে, তার লম্ব দিকে মানে উপরের দিকে যত উঠবো তরল স্তরের কি বেগ কত বাড়বে। আর একদম নিচের স্তরের বেগ কেন শূন্য শূন্য ধরা হচ্ছে, বেগজনক আসন বল, কার জন্য, কার আসন বল, তরল স্তরের অণু আর কঠিন তলের অণুর জন্য স্থির থাকবে, তরল স্তর, তরল না রে বেগ লেখার দরকার নেই, তরল স্তর ঠিক আছে, তরল স্তর স্থির থাকে, তরল স্তরের বেগ শূন্য হয়, স্থির না, তরল স্তর স্থির থাকে, ঠিক আছে এই ভাষাটাই ঠিক আছে, তরল স্তর স্থির থাকে। এবার দুটো তরল স্তরের মধ্যে হতে হবে, দুটো তরলের অণু, মানে এদের মধ্যে কি বল তখন কাজ করবে, সংশক্তি বল। বলছে দুটো এখানে এ আর বি দুটো স্তর আছে, এখানে সংশক্তি বলের জন্য কি হবে, বি স্তরটাকে এ স্তরকে নিয়ে টানার চেষ্টা করবে বা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা বি স্তরটি এ স্তরের বেগ বাড়ানোর চেষ্টা করবে, আর এ স্তরটা উল্টো দিকে কি করবে, কমানোর চেষ্টা করবে, এর বেগ কম, এটা যেতে চাইবে না, এ স্তরটা কি একটু বেগ বেশি যাওয়ার সামনে দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে বি স্তরটা বলছে এ স্তরের গতিবেগকে বাড়ানোর চেষ্টা করবে, কার জন্য, সংশক্তি বলের জন্য,
আবার এ স্তরটা কি করবে, বি স্তরকে সংশক্তি বলের জন্য কমানোর চেষ্টা করবে, এ স্তরের বেগ কমানোর চেষ্টা করবে। বি স্তরের বেগ কমানো, তরলের অণুগুলি সংশক্তি বলের জন্য বি স্তরটি এ স্তরের বেগ বাড়ানোর চেষ্টা করে, বি স্তরটি এ স্তরের বেগ বাড়ানোর চেষ্টা, মানে বি স্তরটা কি করছে, সামনের দিকে এ স্তরকে সামনের দিকে নিয়ে যেতে চাইছে, বলের এটা ছবিটা হবে, বলটা এরকম প্রয়োগ করছে, কে সামনের দিকে টানছে তো। আর আবার এ স্তরটা কি করছে, বি স্তরকে কি করছে, তার বেগ কমানোর চেষ্টা করছে, মানে উল্টো দিকে তার বেগ প্রয়োগ করছে, উল্টো দিকে। এই দুটোটা এক্স দেবে, এই দুটো ডেল্টা এক্স, মানে ডিএক্স প্লাস ডেল্টা এক্স। লিখে ফেলেছিস তো, লেখা গেছে তো। বি স্তরটা এ স্তরকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে বি স্তরটা এ স্তরের উপর সামনের দিকে বল প্রয়োগ করছে, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর বি এ স্তরটা কি করছে, বি স্তরকে পিছনের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে, মানে পিছন দিকে বল প্রয়োগ করছে। বলছে এইভাবে দেখো, এই পশ্চাৎবর্তী বল কাজ করছে, এটা এই যে বল, এই বলগুলোকে বলা হচ্ছে সান্দ্র বল। কি বলা হচ্ছে, কে সান্দ্র বল। একে পরে সংখ্যা লেখাচ্ছি আমি, সান্দ্র বল বলে। এইভাবে তরলের দুটি স্তরের ওপর, এইভাবে তরলের দুটি স্তরের ওপর স্পর্শকীয় ভাবে, স্পর্শক বরাবর, ওটা পশ্চাৎবর্তী না, সংজ্ঞা হয়নি, এটা জাস্ট সান্দ্র বলটা কি জিনিস বোঝালাম, ঠিক আছে। সান্দ্র বল কি জিনিস আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো শোনো ভালোভাবে। মনে করো একটা কি কঠিন তল, তার উপর দিয়ে কি তরল যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। আমরা জানি কি তরলকে যখন প্রবাহিত হয় তাকে বিভিন্ন স্তরে কল্পনা করি। মনে করো কঠিনের সংস্পর্শে যে তরল আছে, ওগুলো লিখে দিচ্ছি কিন্তু আমি, যে কঠিনের সংস্পর্শে যে তরল স্তর আছে, সেখানে আসঞ্জন বলের জন্য, মানে তরলের অণু আর কঠিনের অণু এদের মধ্যে যে আকর্ষণ বল, আসঞ্জন বল, এর জন্য এই যে নিচের স্তরটা, তরলের সংস্পর্শে থাকা যে স্তরটা, তার বেগ কি হয়, শূন্য, বা তরল স্তরটা কি থাকে, স্থির থাকে। যেই আমরা উপরের দিকে উঠবো, কঠিন তল থেকে উপরের দিকে উঠবো, বা প্রবাহের লম্ব দিকে যত দূরত্ব বাড়বে, প্রবাহের দূরত্ব যত বাড়বে, তত কি হবে, তরল স্তরের বেগ কত বাড়বে। ধরে নিলাম একটা বেগ, একটা তরল স্তর এ, একটা তরল স্তর বি, এই তো এ তরল স্তরের বেগ ভি, আর উপরের দিকে উঠছে একটু বাড়বে, কত বাড়লো মনে করো, ডেল্টা ভি, ভি প্লাস ডেল্টা ভি, ডেল্টা ভি। বলছে এখানটায় এবার দুটো তরল স্তরের মধ্যে ভাবি, দুটো তরল স্তরের মধ্যেও কি হচ্ছে, তাদের অনুগুণের মধ্যে কি হচ্ছে, আকর্ষণ হচ্ছে তো, হ্যাঁ। তাকে কি বলছি আমরা, তরল, তরল মানে কি, দুটো একই তরল, সংশক্তি বল। তাহলে এই দুটো স্তরের মধ্যে কি সংশক্তি বল কাজ করছে। এই সংশক্তি বলের জন্য বি স্তরটা যখন সামনের দিকে যাচ্ছে, এ স্তরটাকে বলছে তুইও আমার সঙ্গে সঙ্গে আয়, মানে বি স্তরটা এ স্তরের উপর এইদিকে একটা বল প্রয়োগ করছে, হ্যাঁ। আবার কি বলছে, আবার বি স্তরটা কি করছে, এ স্তরটা কি করছে, বি স্তরকে আটকে রাখার চেষ্টা করছে, মানে এদিকে একটা বল প্রয়োগ করছে। এই বল দ্বারা বলছে যাস না, যাস না তুই, যাস না তুই। এ বলছে আয়, আয়। এ বলছে তুই যাস না, যাস না, যাস না। এ বলছে তো একে বলছে আয়, আয়, হ্যাঁ। বলছে আয়, আয়, এই করছে। বলছে এখানে একটা পয়েন্ট দিত, এখানে দেখো, তরল স্তরের বেগ যত বেশি হয়, তরল স্তরের বেগ, মানে এই বেগ যত বেশি হবে, যত বেশি হয়, সান্দ্র বলের মান তত বেশি হয়, সান্দ্র বলের মান তত বেশি হয়। কারণ তোমরা এগুলো প্রথম পড়ছো তো, এই কনসেপ্ট রাখতে হবে তোমাদের, হবে না ডাইরেক্ট সূত্র করলে তো ফিল আসবে না। ক্লিয়ার? এবার আমরা লিখবো সান্দ্রতার সংজ্ঞা, তারপর সান্দ্র বলের সংজ্ঞা। তার সান্দ্র বল কোথায় কার কার বিষয় নির্ভর করে, আবার একটা ইকুয়েশন আসবে এক্ষুনি। রেডি? তার সংজ্ঞা, যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক
আপেক্ষিক কেন বলা বোঝা যাচ্ছে? কেন বলতে আপেক্ষিক বলছি? প্রতিটা স্তরের বেগ তো আলাদা, এই জন্য বলে আপেক্ষিক বলা হয়েছে। ঠিক আছে, যখন দুটো স্তরের আলাদা মানে একটা বেগ একটা সাপেক্ষে একটা বেগ বেশি, একটা সাপেক্ষে একটা বেগ কম, আলাদা আপেক্ষিক বলা হচ্ছে। যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বা বেগ গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে তাকে, আগের দিন ধরবো সান্দ্রতা কি আমাকে বুঝিয়ে দাও, সংজ্ঞা বললে হবে না, শুধু আমাকে সান্দ্রতা কি বোঝাতে হবে। তাকে ওই তরলের কি বলা আছে, সান্দ্রতা বলে। ধর্মটাকে বলছি, বাধা দেওয়ার ধর্মটাকে বলছি আমরা সান্দ্রতা। এই তরল স্তরের একটি স্তর অপর স্তরের গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তাকে বলে সান্দ্রতা। বলছে দুটো তরল স্তর, তরলের মধ্যে থাকা দুটো তরল স্তর যে ধর্মের জন্য তারা তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, তাকে বলছি আমরা সান্দ্রতা। বলছে যে বল দ্বারা বাধার সৃষ্টি করছে, এবার বলছি তাকে বলবো আমরা সান্দ্রতা, সান্দ্র বল। তরলের দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল যে বল স্তর দুটির মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে সান্দ্র বল বলে। মানে এটা তরল প্রবাহ, এটা তরল স্তর, এটা তরল স্তর, এই স্তরটা যাওয়ার চেষ্টা করছে এদিকে সামনের দিকে, হ্যাঁ কি করছে এই, তখন এই স্তরটা কি করছে, তাকে পিছনের দিকে টেনে রাখার চেষ্টা করছে। তরলের দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল যে বল স্তর দুটির আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে সান্দ্র বল বলে। আর এই বাধা দেওয়ার ধর্মটাকে বলছি আমরা সান্দ্র। তাহলে এবার পড়বো আমরা সান্দ্র বল যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। হেডিং হেডিং দাও, সান্দ্র বল যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। এটা একটা তরল স্তর, এটা একটা তরল স্তর, ঠিক আছে, দুটো তরল স্তর। এটা আগলাম পরপর সংস্পর্শে আছে, তাহলে এদিকে কি কাজ করবে, সান্দ্র বল, তাই তো নাকি রে? এদিকে কি কাজ করবে, সান্দ্র বল কাজ করবে। দুটো তরল স্তর, এদিকে কাজ করবে সান্দ্র বল। কিছুটা ফাঁকা আছে, দেখানো যাচ্ছে না, নাও থাকতে পারে, অ্যাকচুয়ালি ফাঁকা থাকে না, ছবিটা দেখছিলাম বলে এরকম মনে হচ্ছে। 1 নম্বর হবে তরলের প্রকৃতি, কি তরল যাচ্ছে তার উপর, ঠিক আছে, তরলের প্রকৃতি, এটা করে এটা শুধু থাকবে। 2 নম্বর স্পর্শতলের ক্ষেত্রফল, বলা হচ্ছে মনে করো এই স্পর্শতলের ক্ষেত্রফল কত, এ, স্পর্শতলের ক্ষেত্রফল কত, এ। দেখো দুটি তলের স্পর্শতলের ক্ষেত্রফল, স্তরগুলো কত বড় বড়, স্তরগুলো কত বড়, ঠিক আছে, স্পর্শতলের দুটি তলের স্পর্শতলের ক্ষেত্রফল মানে ব্র্যাকেটে এ। বলছি সান্দ্র বল স্পর্শতলের ক্ষেত্রফলের সঙ্গে কেমন সম্পর্ক থাকে, এ প্রপোর্শনাল টু সমানুপাতিক সম্পর্ক। এবার ইকুয়েশন আসবে, এগুলো কেন করছি, একটা ইকুয়েশন বলের মান আমি নির্ণয় করবো এবার, হ্যাঁ ঠিক আছে। 3 নম্বর স্পর্শতলের ক্ষেত্রফলের সঙ্গে সান্দ্র বলের কি সম্পর্ক, যত ক্ষেত্রফল স্পর্শতলের যত ক্ষেত্রফল বেশি হবে সান্দ্র বল তত বেশি হবে, কম হবে কোথায় আছে। দুটি স্পর্শতলের ক্ষেত্রফল যত বেশি সান্দ্র বল তত বেশি। 3 নম্বর দেখো প্রবাহের লম্ব দিকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে বা দূরত্বের সাপেক্ষে, প্রবাহের লম্ব দিকে, বলছিলাম লম্ব দিকে প্রবাহ হচ্ছে, তার লম্ব দিকে প্রবাহিত হচ্ছে এরকম, কঠিন তল ছিল, এটা কঠিন তল, তাই তো, কঠিন তল প্রবাহিত যাচ্ছে, প্রবাহিত যাচ্ছে কোন দিকে, এদিকে, হ্যাঁ বলছি দূরত্বের সঙ্গে, লম্ব দিকে দূরত্বের সঙ্গে যত কতটা দূরত্ব বাড়ছে, হ্যাঁ কঠিন তল, এটা কঠিন তলের উপর দিয়ে প্রবাহিত যাচ্ছে, এই প্রবাহের লম্ব দিকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এদিকে তার লম্ব দিকে মানে এরকম এরকম, যে দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারের উপর, বেগ বৃদ্ধির হারের উপর, বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার, এটাকে বলা হয়
আচ্ছা বেগ বৃদ্ধি মানে আমরা কি জানি বলতো? বেগ বৃদ্ধিকে আমরা কিভাবে লিখি বলতো, মনে পড়ছে কি? বেগ বৃদ্ধি মানে ভি টু মাইনাস ভি ওয়ান লিখতাম, বা একে বলতাম কি ডেল্টা ভি। হ্যাঁ, আর এটা এই বেগ বৃদ্ধির হার মানে কি, কার সাপেক্ষে বেগ বৃদ্ধির হার? এটা দূরত্ব, সময় সাপেক্ষে না। এটা দূরত্ব কত ধরেছিলাম এখানটায় আমি? এক্স ধরেছিলাম, তাই না? মনে পড়ছে? দূরত্ব ছবিতে এক্স ধরেছিলাম তো, বা এখানে তোরা দূরত্ব কত হবে? ডেল্টা এক্স ধরবো। কি ধরবো? হ্যাঁ, মানে তাহলে বেগ বৃদ্ধির হার, এখানে বেগ বৃদ্ধির হার কত হবে? ডেল্টা, আমরা বেগ বৃদ্ধির হার যখন সময়ের সাপেক্ষে হচ্ছিল, ডেল্টা ভি বাই ডেল্টা টি করছিলাম, বা ভি বাই টি করছিলাম তো। এখানে হবে তাহলে কি, এখানে বেগ বৃদ্ধির হবে ডেল্টা ভি বাই এক্স, দূরত্বের সাপেক্ষে। ঠিক আছে? বা এখানে তুই বেগ বৃদ্ধিকে ভি ধরতে পারো, দূরত্বকে এক্স ধরতে পারো, বা ভি বাই এক্স হবে তখন। এটা কি বেগ বৃদ্ধির হার কার সাপেক্ষে? বেগ বৃদ্ধির হার দূরত্বের, সময় সাপেক্ষে না, এটা দূরত্বের সাপেক্ষে। এই জন্য সময় দিয়ে ভাগ বলছি। বেগ বৃদ্ধিটা কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে না, দূরত্বের সাপেক্ষে। মাথায় রাখবে এটা। তাই লিখবে এটা বেগ বৃদ্ধির হার মানে এখানে কি লিখতে পারো? ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স এর, আচ্ছা দাঁড়া, তাহলে এফ সমানুপাতিক ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। মানে বেগ বৃদ্ধি দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারের উপর, হারের সঙ্গে সান্দ্র বলের কি সম্পর্ক হবে? না, সরল সম্পর্ক। মানে যত বেগ বেশি হবে সামনের দিকে বলা হচ্ছে, বেগ বৃদ্ধির হার যত বেশি হবে, কি বলছিলাম আমি? সান্দ্রতা বেশি হবে বলছিলাম, সান্দ্র বল বেশি হবে। যত বেগ বেশি হবে, এটাকে লিখেছিলাম তো, এই বেগ যত বেশি হবে, তরল প্রবাহের বেগ যত বেশি হবে, সান্দ্র বল তত, বলছে বেগ বেশি হবে ঠিক কথা, কিন্তু বেগ বৃদ্ধির হার যত বেশি হবে বলা হচ্ছে। কার সাপেক্ষে? দূরত্বের সাপেক্ষে। দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার যত বেশি হবে, সান্দ্র বল তত বেগ বৃদ্ধি না, বেগ বৃদ্ধির হার বেশি হতে হবে। কার সাপেক্ষে? দূরত্বের সাপেক্ষে। দূরত্ব যত বাড়ছে, উপর দিকে উঠছে। এই দুটোকে আমরা কি সেই মানে শিখেছি আমরা, দুটো সমীকরণকে একসঙ্গে জুড়ে পাই। হ্যাঁ, লেখো। দুটো সমীকরণ পেয়েছি, একটা পেয়েছি কি এ প্রপোর্শনাল টু কত এ, আটা পেলাম কি এ প্রপোর্শনাল টু ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এ মানে কি স্পর্শতলের ক্ষেত্রফল, মানে কত তল আছে এটা, স্পর্শতলের ক্ষেত্রফল। এটা কি দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, তাই না? প্রবাহের লম্ব দিকে অবশ্যই দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। তাহলে দুটো সূত্রকে একসঙ্গে লিখলে কি পাবো? এ প্রপোর্শনাল টু ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এবার এটা কি সমানুপাতিক উঠাতে হবে, সেম লজিক সব জায়গায়। সমানুপাতিক উঠে কি দিতে হবে? একটা ধ্রুবক দেবো। এখানে কি ধ্রুবক দেবো? না, আরে সবসময় কি দিতে হবে তার কোনো মানে আছে? সব সমীকরণের ক্ষেত্রে বেগ সমান হবে নাকি রে? না, এখানে সমান চিহ্ন দেবো ইটা সান্দ্রতাঙ্ক। এমনি কিছু বলছিলাম, সান্দ্রতাঙ্ক বলছিলাম তো, এখান থেকে আসছে সান্দ্রতাঙ্ক। ইটা ইটা এ ডেল্টা ভি বাই ডেল্টা এক্স বলছি। তার আগে দেবো আমি কি একটা মাইনাস। এই মাইনাসটা হয় উল্টো দিকে কাজ করে। বলটা, এই বলটা কোন দিকে কাজ করে? গতির বিপরীত দিকে। আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করছে, গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করছে। সান্দ্র বলের মান, এটা কি সান্দ্র বলের মান নির্ণয় হলো। বলের মান আমরা নির্ণয় করলাম তোমাদের সামনে। এখানে ইটাটা কি লিখতে পারো? এটা ইটা সমান কি বলা আছে? সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক আগে দিনে বলেছিলাম সান্দ্রতা। ইটাটা কি পড়াবো আমি? এটা এসে গেছে এবার সান্দ্রতাঙ্ক। এটা কি? এই ইটার মান, এর মান বিভিন্ন প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন হয়। মানে একটি তরলে আলাদা, গ্যাসের আলাদা। ঠিক আছে? যে এর মানে ইটার মান বিভিন্ন প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন বা একটি নির্দিষ্ট প্রবাহের ক্ষেত্রে মান নির্দিষ্ট বলতে পারি। একটি প্রবাহের ক্ষেত্রে, এক নির্দিষ্ট প্রবাহের ক্ষেত্রে এর মান কি হবে? নির্দিষ্ট। বা বিভিন্ন, এর মান বিভিন্ন প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন।
এখানে মাইনাস দেওয়া আছে কেন? কি বললাম? গতির বিরুদ্ধে কাজ করে। এটা কি? গতির বিরুদ্ধে কাজ করে। এই এফটা এখানে মাইনাস দেওয়া আছে কেন? এই এফ বলটা গতির বিরুদ্ধে কাজ করে। এফ, ঠিক আছে? এফটা কিন্তু এর নিচে লিখবে। এটা হেডিং দিতে, এটা হেডিং দিতে পারো, সান্দ্রতাঙ্ক। এখন আবার সান্দ্রতাঙ্ক শুরু হয়ে গেল। ইটা দিয়ে লিখে দাও সান্দ্রতাঙ্ক, হেডিং। ইটা চিহ্ন দিয়ে লিখে দাও সান্দ্রতাঙ্ক, আবার এটা হেডিং। সান্দ্রতা কাকে বলে, সান্দ্রতাঙ্ক কাকে বলে, সান্দ্রতার সংজ্ঞা কি, তারপর হবে। তাহলে আমরা এফ সমান কি পেলাম? মাইনাস ইটা এ ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এখানে ইটাকে কি বলা হচ্ছে? সান্দ্রতাঙ্ক, তাই তো? সান্দ্রতাঙ্ক, এটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক। বলছে এর মান নির্দিষ্ট প্রবাহের ক্ষেত্রে নির্দিষ্ট, বা বিভিন্ন প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন হয়। ঠিক আছে? এখান থেকে আমরা সান্দ্রতাঙ্কের সংজ্ঞা বের করব। সান্দ্রতাঙ্কের সংজ্ঞা মানে ইটার সংজ্ঞা বের করতে চাইছি। কার সংজ্ঞা? ইটা। এখানে মাইনাস কেন হয়েছে? বলছে এই সান্দ্র বল আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। ধরে নাও এখানে ডেল্টা এক্স মানে কি ছিল বলতো? দুটো স্তরের মধ্যে কি, দুটো স্তরের মধ্যে, বলছে ডেল্টা এক্স সমান যদি এক হয় বা একক হয়, কি হয়? ডেল্টা ভি মানে কি ছিল? দুটো স্তরের কি ছিল? বেগের, দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য। ভি প্লাস ডেল্টা ভি, ভি প্লাস ডেল্টা ভি মানে আসলে বেগের পার্থক্য কত ছিল? একটা ছিল বি স্তরের, এ স্তরের বেগ কত ছিল? ভি। বি স্তরের কত ছিল? ভি প্লাস ডেল্টা ভি। তাহলে দুটো স্তরের বেগের পার্থক্য কত পাচ্ছি? ডেল্টা ভি। ডেল্টা ভি এখানে কি? বেগের পার্থক্য। দুটো স্তরের মধ্যে বেগের, দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য মানে এটাও তো কত ধরে নিলাম আমি? একক। এটাও ধরে নিলাম কত? একক। মানে বুঝেছি এগুলো যদি এক হয়, ডেল্টা এক্স যদি এক হয়, মানে দুটো স্তরের মধ্যে দূরত্ব যদি একক হয়, বা দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য যদি একক হয়, এবং আরেকটা কি বলেছে এখানটায়? এ, এ মানে কি? স্পর্শতলের বা দুটি তলের স্পর্শতলের ক্ষেত্রফল, তাই তো? দুটি তরলের বা দুটো তরল স্তরের স্পর্শতলের ক্ষেত্রফল বা স্পর্শতলের ক্ষেত্রফল, স্পর্শতলের ক্ষেত্রফল। এটাও ধরে নিলাম একক বা 1 বর্গমিটার বলতে পারো। তখন কি হবে? তখন কি হবে? সব তো একক হয়ে গেছে। তখন কি লিখবো? এফ সমান কত? ইটা সমান মান তো 1। আমি মাইনাস লিখলাম না, এখন মাইনাস লিখলাম না, ঠিক আছে? এফ সমান কি পেলাম? ইটা। তাহলে আমার সংজ্ঞাটা কি হবে লিখবো? একক দূরত্বে অবস্থিত, ভালো করে দেখো সংজ্ঞাটা কি হবে লিখা হবে, দেখো। একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে বেগের পার্থক্য একক হলে, তাই তো? একক হলে স্তর দুটির প্রতি একক ক্ষেত্রফলে, স্তর দুটির প্রতি একক ক্ষেত্রফলে সান্দ্রতা জনিত যে বল ক্রিয়া করে, সান্দ্রতা জনিত যে বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে। আমরা ওটা না লিখলে চলবে। হ্যাঁ, এক বর্গ একক হবে, সমস্যা নেই, ঠিক আছে? ক্ষেত্রফল না, সংজ্ঞা লেখো। কি বলছি আমি? একক দূরত্বে অবস্থিত, একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে বেগের পার্থক্য একক হলে, বেগের পার্থক্য একক হলে, বেগের পার্থক্য একক হলে, একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে বেগের পার্থক্য একক হলে স্তর দুটির প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল গতির বিরুদ্ধ বলকে বলতে পারো, গতির বিরুদ্ধ বলকে বা সান্দ্রতাজনিত বলও বলতে পারো। ক্রিয়াশীল সান্দ্রতাজনিত বল বা গতির বিরুদ্ধ বলকে সান্দ্রতাঙ্ক বলে।
বোঝা গেছে? সংখ্যাটা এইভাবে লেখা হবে, একক দূরত্বে অবস্থিত দুটি সরল স্তরের মধ্যে বেগের পার্থক্য একক হলে স্তর দুটির প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল গতির বিরুদ্ধ বলকে বা সান্দ্রতাজনিত বলকে সান্দ্রতাঙ্ক বলে। মানে একক লেখো এবার, সান্দ্রতাঙ্কের একক। সান্দ্রতাঙ্কের একক কি হবে? সান্দ্রতাঙ্ক মানে কি? তো তাহলে এখান থেকে সান্দ্রতাঙ্কের মান কি করে বের করতে পারবো বলতো? এটা সমান কি লিখতে পারি? দেখ এফ এর সঙ্গে এটা সমান কি লিখতে পারি? এটা এই পাশে রেখে দাও, রেখে দিলাম। এটা এই পাশে গুণ হবে, কার সঙ্গে গুণ হবে? এফ এর সঙ্গে ডেল্টা এক্স গুণ হবে, আর উপরে এ ডেল্টা ভি আছে, নিচে চলে আসবে। মানে হবে কত? এফ ডেল্টা এক্স বাই এ ডেল্টা ভি। এফ এর সঙ্গে কি হবে? কণাকণি এটা এর নিচে কত আছে? এক আছে। ডেল্টা এক্স এখানে চলে আসবে, আমার ইটার মান লাগবে তো, ইটার মান লাগবে তো। ডেল্টা এক্স এটা এখানে চলে আসবে, গুণ হয়ে যাবে। আর এ ডেল্টা ভি কি হবে? নিচে চলে আসবে, ডেল্টা চলে আসবে, এ ডেল্টা ভি চলে আসবে। নিজে করবি, অঙ্ক করবি, নিজে নিজে সমাধান করবি। যা একক বের করছি দাঁড়া, মনে করো এসআই একক বের করবো। কি একক বের করবো? তোমরা নিচে নিচে করো, জায়গা নেই বলে নিচে করছি, হ্যাঁ উপরে করছি। এফ এর এসআই একক কি? এফ মানে কি বল? নিউটন। আর এটা কি দূরত্ব মানে কি? মিটার। এসআই একক মিটার। আর ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার। আর বেগের একক কি? বেগ মানে ডেল্টা ভি মানে তো বেগই। বেগের একক কি? মিটার পার। এরিয়াটা কেটে গেল, হ্যাঁ তাই তো? তাহলে কি কি পড়ে আছে এখানটায়? নিউটন। এটা সেকেন্ডের উপরে উঠে যাবে না, না সেকেন্ড উপরে উঠে যাবে। এটা মিটার পার সেকেন্ড ছিল, এটা ভাগ, মিটার ভাগ সেকেন্ড। ওরে সেকেন্ড উপরে যাবে, তাহলে মিটার ইন্টু সেকেন্ড, সরি নিউটন ইন্টু সেকেন্ড পার। এটাকে বলা হচ্ছে ডেকা, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডেকাপয়েজ। কি বলা হচ্ছে এটাকে? ডেকাপয়েজ। এইটা বা সান্দ্রতাঙ্কের এসআই একক পেলাম নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, আর এটা তো মিটার পার সেকেন্ড ছিল। এটা উপরে উঠে যাবে না? সেকেন্ডটা উপরে উঠে যাবে না? কি রে ডেকাপয়েজ? এটা তো মিটার পার সেকেন্ড, এখানে তো মিটার স্কয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। মিটার ভাগ আছে, গুণ হয়ে যাচ্ছে উপরে উঠে। এটাকে বলা হচ্ছে ডেকাপয়েজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, ডেকাপয়েজ। এসআই একক বেরোলো ডেকাপয়েজ। না আবার সিজিএস একক কি হবে? এবার লেখো সিজিএস একক। ডাইরেক্ট বসিয়ে দাও, নিউটনের জায়গায় কত হবে? ডাইন, ডাইন সেকেন্ড পার সেমিস্টার। একে বলা হচ্ছে কি? একে বলা হচ্ছে কি? পয়েজ। কি বলা হচ্ছে? ডেকাপয়েজ আর পয়েজ ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট, আমাদের এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এদের মধ্যে সম্পর্ক কি? কার মধ্যে সম্পর্ক? পয়েজ আর ডেকাপয়েজের মধ্যে সম্পর্ক। নিচে নিচে করবে, নিচে নিচে করবে একটা করে, জায়গা নেই বলে এখানে করে দিয়েছি। এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়, দরকার নেই। পয়েজ, এক ডেকাপয়েজ সমান 10 পয়েজ। এক ডেকাপয়েজ সমান 10 পয়েজ, বা এক পয়েজ সমান কত হবে? 10 টু দি 1/10 ডেকাপয়েজ। এটা প্রশ্ন ঘুরে আসতে পারে, দেখা শিওর আসতে পারে। এক ডেকাপয়েজ সমান কত পয়েজ? বা এক পয়েজ সমান কত বলতে পারে তখন? কি 1/10। এই পাশে এবার 10 চলে আসবে, পাশে এক হবে কখন? সান্দ্রতাঙ্কের মাত্রাটা আমি শুধু লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে বের করবে। এইভাবে বের করবে আর কি, বলের মাত্রা লিখবে, দূরত্বের মাত্রা লিখবে, ঠিক আছে, ক্ষেত্রফলের মাত্রা লিখবে। আবার হ্যাঁ দেখুন, দেখি দে, বের করে দেখি দে, ml -1 t -1 বের করে দেখা তো। মাত্রা, সান্দ্রতাঙ্কের মাত্রা হচ্ছে ml -1 t -1। আজকের মধ্যে এইটুকু তোমাদের। কালকে তোমাদের আজকে আমরা শিখলাম, অনেক কিছু শিখেছি। কথা বলি, আজকে আমরা অনেক কিছু শিখলাম। আজকে পর্যন্ত এইটুকু, আজকের এইটুকু তোমাদের সামনে। আগের দিন শেখানো হবে
তোমাদের স্টোকের সূত্র শেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর একটা শান্তর মাধ্যমে তরলের মধ্যে যদি কোনো বস্তু পড়তে থাকে, তখন সেই বস্তুর বেগ, প্রান্তীয় বেগ কি হবে, প্রান্তীয় বেগ কি, প্রান্তীয় বেগের রাশিমালা প্রতিষ্ঠা করা হবে নেক্সট ডে তোমাদের সামনে। স্টোকের সূত্র, প্রান্তীয় বেগের রাশিমালা আগের দিন প্রতিষ্ঠা করা হবে। আর কিছু প্রশ্ন করা হবে এখান থেকে, ঘর্ষণের সঙ্গে সান্দ্রতার কি সম্পর্ক, ঘর্ষণের সঙ্গে সান্দ্রতার কি সাদৃশ্য আছে, কি পার্থক্য আছে, তারপর সান্দ্র বল আর সান্দ্রতা আর ঘনত্বের মধ্যে কি মিল আছে, এগুলো আমরা শিখবো আগের দিন, ঠিক আছে।